প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠানে। তিনি 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদা হবিগঞ্জ জেলার জমিদার ছিলেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শকুর আল মাহমুদ, তবে তিনি পাঠক মহলে আল মাহমুদ নামেই পরিচিত। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মের মধ্যে রয়েছে লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, কাবিলের বোন, পানকৌড়ির রক্ত ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি অনেকগুলো সম্মাননায় সম্মানিত হয়েছেন এবং অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তিনি 1968 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 1986 সালে পেয়েছেন 21শে পদক এবং 2025 সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে তিনজন গুণী ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সর্বপ্রথমেই রয়েছেন অধ্যাপক ডক্টর কবি শহীদুল জাহিদ, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং কবি কন্যা আতিয়া মীর। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা জানি কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের দিকপাল কবিদের অন্যতম। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি সাধনা হাই স্কুলে পড়ার সময়ই তার লেখালেখির হাতে খড়ি হয়। তো সেই ছোটবেলা থেকেই তিনি যে লেখালেখির প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন এবং বড় হয়ে তিনি বাংলা সাহিত্যের একজন দিকপালে রূপান্তরিত হন। আমরা আপনার কাছ থেকে তার সাহিত্য জীবনের শুরুটা জানতে চাচ্ছি। আসলে বাংলাদেশের তথা তখন তো ছিল যে কলোনির যুগ এবং ব্রিটিশ ভারত, সে সময় কবিতা চর্চা বিশেষ করে কলকাতা কেন্দ্রের বাইরে এসে এই আবহমান বাংলার এই ভাটি অঞ্চলের মানুষের পক্ষে এটা এত সহজ কিন্তু ছিল না। কলকাতা কেন্দ্রিকই সমস্ত কবি যারা সাহিত্যিকরা ছিলেন, কলকাতার কোনো পত্রিকায় তার একটি লেখা প্রকাশিত হয়েছে, একটি কবিতা প্রকাশিত হয়েছে, কলকাতায় বসবাস করেন এরকম একজন কবি তাকে সাধুবাদ দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এখান থেকে কিন্তু আসলে তাদের কবিতার লেখার ছন্দ অথবা তাদের হাতে খড়ি বা শুরু হওয়া সেটা শুরু হতো। কিন্তু ওই সময়কালে এই 30-এর দশকে বা 40-এর দশকে তথা ব্রিটিশ ভারত স্বাধীন হওয়ার পূর্বে এই ভাটি অঞ্চল থেকে কবিতা চর্চা করে মূলধারার কবিদের মধ্যে জায়গা করে নেওয়ার মতো যে পরিমাণ প্রচেষ্টা দরকার ছিল, আমাদের ওই সময়ের যে অর্থ, সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতাটা এরকম সহজ ছিল না। অবশ্যই সহজ ছিল না। আপনি জেনে থাকবেন যে কবি আল মাহমুদ যখন যে কৈশোর পেরিয়ে যখন তিনি যুবকে রূপান্তরিত হচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, তখনই কিন্তু আবার ভারতবর্ষ স্বাধীনতা পেল, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো 1947 সালে এবং 47 সালের পর থেকে আবার যেটা দাঁড়ালো সেটা যে রাষ্ট্রের সাথে এই আবহমান বাংলার মানুষের এক ধরনের বিভাজ্যতা কিন্তু তখন থেকে শুরু হলো। প্রথমে আসলো ভাষা আন্দোলন, তারপরে শিক্ষা আন্দোলন, তারপরে একে একে কিন্তু 69-এর গণ আন্দোলন, তারপরে মহান স্বাধীনতা যুদ্ধ। আল মাহমুদ ওনার কিন্তু আসলে কবিতা চর্চা এই যে সময়কাল 47-এর স্বাধীনতা, 71-এর বাংলার স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, এই সমস্ত কালের মধ্যেও কিন্তু তার কবিতা চর্চা থেমে থাকেনি। খুব ভাটি অঞ্চলের একটি গ্রাম অঞ্চল থেকে উঠে এসে তিনি যখন ঢাকায় আসেন, তার একমাত্র প্রধানতম টার্গেট ছিল সেটা কবিতা চর্চা। তিনি ঢাকায় এসে প্রথমত একটি সংবাদপত্রে তিনি লেখালেখির কাজ শুরু করেন এবং সেখান থেকে কিন্তু তার লেখালেখির যে ধারণাটা এবং তার বিস্তৃতি, এটা কিন্তু আসলে গতিশীলতা পায়। একটা পর্যায়ে তিনি একটা পত্রিকার সম্পাদক হলেন এবং স্বাধীনতা যুদ্ধের পরে এই সরকার বিরোধী লেখালেখির জন্য তিনি কিন্তু এই মহান কবি, তিনি কিন্তু আসলে ততদিনে কিন্তু তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের সাহিত্য চর্চায় যারা সাহিত্য চর্চা করে কবিতা লিখে ইতিমধ্যে প্রতিষ্ঠা অর্জন করেছেন, তাদের মধ্যে একজন কবি আল মাহমুদ, যিনি কিনা 71 সালের স্বাধীনতা যুদ্ধে প্রবাসী সরকারের পক্ষে জনমত গঠন করেছিলেন। সে অর্থে তিনি বীর মুক্তিযোদ্ধাও বটে। এরকম একজন বীর মুক্তিযোদ্ধাকে ওই সময়ের যে সরকার ছিল তারা কিন্তু তাকে জেলে ভরতেও কার্পণ্য করেন নাই। তো সুতরাং এই লেখালেখির জন্য আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরে এরকম জেলে পুরেছে, কিন্তু ওই সময় জেলে পুরেছিল কাজী নজরুলকে তারা ভিন জাতি, ব্রিটিশরা তাকে জেলে ভরেছিলেন। কিন্তু আমাদের কবি, আমাদের প্রাণের কবি
আজকে যার জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন, কবি আল মাহমুদ, তাকে জেলে ভরেছিলেন এই স্বদেশী যাদের পক্ষে এই তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, যাদের পক্ষে তিনি লেখালেখি করেছেন, যাদের জন্য হচ্ছে তিনি তার জীবনের সোনালী সময়গুলো, তিনি তো চাইলে অন্য কোনো ক্যারিয়ার বাছাই করতে পারতেন। লেখালেখি কোনো কালেই কিন্তু আসলে সহজ কোনো দিক না, সহজ কোনো পেশা হতে পারে না, কিন্তু এই পেশাকে যিনি নিয়েছিলেন তাকে কিন্তু ওই তৎকালীন সরকার, বাকশালী সরকার, তাকে জেলে ভরতে কার্পণ্য করে। আমরা এই বিষয়গুলোতে আপনার কাছে আরেকবার আসবো। আমি কবি রেজাউদ্দিন স্টালিন আপনার কাছে যেতে চাই। আমরা জানি যে তিনি গল্প, উপন্যাস, শিশু সাহিত্য, ছোট গল্প সবই লিখেছেন, কিন্তু আমরা তাকে বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রধান কবি হিসেবে জানি, এবং তিনি নিজেও নিজেকে কবি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এই বিষয়টাতে আপনার কাছে জানতে চাইছি যে তার যে কবি হয়ে বড় হয়ে বেড়ে ওঠা, এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আল মাহমুদ ছিলেন আমাদের এমন একজন কবি যিনি 50-এর দশকে চিহ্নিত হয়েছিলেন। তিনি যখন ঢাকায় আসেন তখন তার নামের আগে 17 থেকে 20টি নাম ছাপা হতো। তো মাহমুদ ভাই আমাকে একদিন বললেন যে, শোনো, এখন আমার নাম 2 নম্বরে ছাপা হয়, মানে শামসুর রহমানের পরেই। তো যখন আমি ঢাকায় এসেছিলাম তখন 31 জন কিংবা 21 জন কিংবা 20 জন এরকম সিরিয়ালে তার নাম পড়তো। এখন যখন আমার অগ্রজ কোনো কবির সাথে আমাকে তুলনা করা হয়, বুঝতে হবে যে আমি অগ্রজ কবিকে অতিক্রম করে গেছি। তুলনা যখন আসে তখন শামসুর রহমান বড় কবি না আল মাহমুদ বড় কবি, এটা আমাদের 80-র দশক পর্যন্ত আমরা খুব চিৎকার চেঁচামেচি করতাম, এবং কেউ কেউ আল মাহমুদের পক্ষে, কেউ শামসুর রহমানের পক্ষে। আপনি জানেন যে পদাবলী এবং কবি কণ্ঠ দুটো আলাদা ভাগ হয়ে গেল 80-র দশকে। কিন্তু আমি পদাবলীতেও কবিতা পড়েছি, কিন্তু কবি কণ্ঠে একবার কবিতা পড়েছি। আমি পদাবলীতে এবং জাতীয় কবিতা পরিষদে থাকা সত্ত্বেও আল মাহমুদের সঙ্গে আমার একটা গভীর সখ্য ছিল তার কবিতার শক্তির কারণে, এবং আল মাহমুদের অসংখ্য কবিতা আমার মুখস্থ। তা আমি যখন তার দপ্তরে যেতাম তো তিনি ওটাই বলতেন যে তোমাকে যদি কোনো অগ্রজ কবির সঙ্গে কেউ তুলনা করে বুঝবে যে তুমি তাকে অতিক্রম করে যাচ্ছ। এটাতে খুব আনন্দ পেতেন। মাহমুদ ভাই খুব রসিক লোক ছিলেন, তিনি আনন্দ পেতেন। আল মাহমুদের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি খুব দেশি শব্দ ব্যবহার করেছেন তার কবিতায়। যখন বাংলা কবিতা খুব, আর নাগরিক কবিতা লেখা হচ্ছে শামসুর রহমান, শহীদ কাদরী, আব্দুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, এরা যখন খুব নাগরিক কবিতা লিখছে, সেই সময় আল মাহমুদ কিন্তু নিজেকে নাগরিক কবি বলছেন না, বরং তিনি গ্রাম বাংলার সঙ্গে নাগরিক জীবনকে মেলাতে চাচ্ছেন। আমরা যারা ঢাকায় বসে আল মাহমুদের কবিতা পড়ি, যখন তিনি গ্রামের বর্ণনা দেন, আমরা কিন্তু খুব মোহাবিষ্ট হই, আমরা নস্টালজিক হই, এবং আমরা ফিরে যাই আমাদের অতীতে। অর্থাৎ শেকড়কে তিনি কখনো ত্যাগ করেননি। তাকে প্রভাবিত করেছিল গভীরভাবে ফররুখ আহমেদ, জসিমউদ্দিন, সুধীন্দ্রনাথ দত্ত এবং জীবনানন্দ দাশ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমরা কবির জন্মদিনে আমাদের মাঝে কবি কন্যা আতিয়া মীরকে পেয়েছি। তিনি কবির বড় কন্যা। আমরা তার কাছ থেকে জানতে চাইছি কবির ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন সম্পর্কে। বাবা ছিলেন খুবই সাধারণ একজন লোক, উনি আমাদের কাছে বাবাই, কিন্তু উনি খুব মানে লেখালেখিটা উনি যখন করতেন তখন আমরা খুব ছোট, আমরা অনেকগুলো ভাই বোন, 8 ভাই বোন। তো উনি না সবসময় দেখতাম কি লিখতেন, আমরা যে এত হইচই করতাম বা সারাক্ষণই দেখা যাচ্ছে ভাই বোনরা পড়াশোনা করছি, চেঁচামেচি করছি, খেলাধুলা করছি, আব্বার ওইদিকে কোনো মনোযোগই ছিল না। উনি অবিরাম লিখে যেতেন। আম্মা মাঝে মাঝে খুব রাগ করতেন যে এই লোকটা কীভাবে লেখে এত হইচইয়ের মধ্যে, কিন্তু আব্বা কখনো দেখি নাই যে বিরক্ত হন নাই কখনো যে ছেলে মেয়েকে একটা ধমক দিবেন বা কিছু না। আব্বার মতো লিখিয়ে যেতেন। তা আমরা যখন একটু একটু বড় হচ্ছি বা বুঝতেছি, তখন আব্বাকে উপলব্ধি করতেছি যে না, উনি তো আসলে ওনার লেখালেখির ভিতরে উনি ঢুকে যান। উনি এত বেশি পড়াশোনা করতেন বা এত লেখালেখি করতেন যে আব্বাকে আমরা কখনো ডিস্টার্ব করতাম না। আর আব্বাকে আমরা খুব কমই কাছে পেয়েছি, কারণ যেটুকু সময় উনি বাসায় থাকতেন হয়তো ওনার লেখালেখি নাহলে ওনার ভক্তরা সবসময় ওনাকে ঘিরে রাখতেন। আমরা কিন্তু ছেলেমেয়েরা ওনাকে খুব বেশি একটা কাছে পেতাম না। মাঝে মাঝে আমরা আবার যখন আব্বার বন্ধ টন্ধ থাকতো অফিস টফিস, তখন আব্বা আমাদের সবাইকে নিয়ে বসে ড্রয়িং রুমে টিভি দেখতেন, গল্প করতেন। আম্মা ভালো ভালো রান্না করতেন বা ভালো ভালো নাস্তা তৈরি করতেন, সেগুলো আমরা সব ভাই বোন মিলে আব্বাকে নিয়ে খুব মজা করে খেতাম, গল্প করতেন। আব্বা আমাদের সাথে
ওনার পুরনো দিনের স্মৃতিগুলো বলতেন, উনি কোথায় কখন গিয়েছেন, কিভাবে উনি পড়াশোনা করেছেন, কোথায় উনি থাকতেন, এই ধরনের গল্প উনি অনেক করেছেন। যখন উনি কবি হিসেবে খ্যাতি অর্জন করলেন, চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল, এই সময়ের স্মৃতিগুলো আপনার কি মনে পড়ে যে তাকে রাষ্ট্রীয় সম্মাননা থেকে শুরু করে অনেকগুলো সম্মাননা তিনি পেয়েছেন, এটাকে আপনারা পারিবারিকভাবে কিভাবে এটাকে আপনারা এনজয় করতেন? আসলে আমরা বুঝার বয়স থেকে দেখছি কি আব্বা বিভিন্ন রকমের পুরস্কার পান, বুঝছেন, মানে ছোট বড় সব রকমের পুরস্কার দেখি সবসময় বাসায় আসতেছে। আমাদের এটা না অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা তো উনি গেছে একটা পুরস্কার পেয়েছেন। তো 21শে পদক যখন পান সেটা তো রাষ্ট্রীয় পুরস্কার, সেটা অবশ্যই আমরা খুব মানে আনন্দ পেয়েছি বা গর্বিত হয়েছি। তারপরে আপনার স্বাধীনতা পুরস্কারটা এবার পেলেন, সেটা তো আমাদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল, আমাদের বিশ্বাস ছিল উনি এটা পাবেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ওইটা পেয়েছি। আর উনি কিন্তু অসংখ্য পুরস্কার পেয়েছেন। অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে যেতে চাই, 1955 সালে তিনি কাফেলা নামক একটি পত্রিকায়, যেটা কলকাতা থেকে প্রকাশিত হতো সম্ভবত, সেই পত্রিকার তিনি সম্পাদক নিযুক্ত হন। ওই বয়সে তিনি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবিত প্রতিভার অধিকারী ছিলেন আমাদের প্রিয় কবি আল মাহমুদ। কারণটা হচ্ছে ওই সময় কিন্তু এই সময়ের মতো এত ডিজিটালাইজড কিছুই ছিল না, এবং মানুষ কিন্তু আসলে পত্রিকা কেন্দ্রিক একটা শ্রেণী ছিল, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী। তারা হচ্ছে সাহিত্য চর্চায় কিন্তু খুব বেশি মাত্রায় মনোনিবেশ করেছিলেন, এবং হচ্ছে পত্রিকা পাওয়া এবং সেটা হাতে পেয়ে লেখা পড়া এ সমস্ত কিছুর প্রতি কিন্তু বাংলাদেশের বিশেষ করে এই মধ্যবিত্ত সমাজ তারা কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তো ওই রকম একটি সময়ে মূলধারার একটি সাহিত্য পত্রিকায় তিনি যখন সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন, এটা তার অমিত সাহসিকতারও কিন্তু আসলে পরিচয়। শুধু মেধা থাকলেই কিন্তু হয় না, এখানে একটা সাহসেরও দরকার আছে। কারণটা হচ্ছে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে প্রথিতযশা কবি, সাহিত্যিক, সম্পাদক, বুদ্ধিজীবী, তাদের মধ্যে তার তখন কিন্তু আসলে 20 বছরের বয়স হয়নি। তো 20 বছরের নিচে যখন হয়তো একটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো একটা বয়স, এরকম একটা সময়ে তিনি যখন এইরকম একটি গুরু দায়িত্ব বা চ্যালেঞ্জিং কর্ম গ্রহণ করেন, তাকে আসলে ধন্যবাদ এবং হচ্ছে সালাম জানানো ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না। শুধু তাই না, এর পরেও তিনি কিন্তু বিশেষ করে ওনারা স্বাধীনতা যুদ্ধের পরে 71 সালের পরে যখন ওনারা দেশে আসলেন, মুক্তিযোদ্ধা বীর বেশে যখন আসলেন, তখন তারা যে একটি সরকার বিরোধী একটি পত্রিকা, বিশেষ করে সমালোচনামূলক তিনি কথাবার্তা লিখবেন, গণকণ্ঠ এরকম তারা তৈরি করেছিলেন, এবং সেখানে কিন্তু তারা অমিত মানে ওই সময় তো সবাই হচ্ছে ওই সময় যে প্রতিষ্ঠিত সরকার তাদের পক্ষেই কিন্তু আসলে জনস্রোত প্রবাহিত হতো। একটা বিষয় কবি রেজাউদ্দিন স্টালিন আপনার কাছে যেতে চাই। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দীর্ঘ সময় কাটিয়েছেন, তিনি 1975 সাল থেকে 1993 সাল পর্যন্ত। এই সময়টাতে নিশ্চয়ই আপনার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কবির, তো সেই দিনগুলো সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইছি। যে আল মাহমুদকে প্রভাবিত করেছিল তাকে ফরুক আহমেদ, জসিমউদ্দিন, সুধীন্দ্রনাথ দত্ত এবং জীবনানন্দ দাশ গভীরভাবে প্রভাবিত করেছিল, কিন্তু তিনি ক্রমাগতভাবে তাদেরকে ছাড়িয়ে একদম নিজস্ব একটি কাব্য ভাষা অর্জন করেছিলেন, এবং সেই কাব্য ভাষাটা ছিল একদম আল মাহমুদের নিজস্ব। এবং তিনি খুব গভীরভাবে দার্শনিকভাবে জীবনকে ব্যাখ্যা করেছেন, বাংলার মানুষের জীবনকে তিনি ঐতিহাসিকভাবে জীবনকে দেখবার চেষ্টা করেছেন, এবং তিনি যে পুরাণের ব্যবহার করেছেন সেখানেও কিন্তু তিনি কখনো কোনো ধর্ম বিচার করেননি, বরং তিনি একই সাথে সনাতন ধর্মের যে পুরাণ এবং ইসলাম ধর্মের যে পুরাণ সেটা তিনি ব্যবহার করেছেন, এবং সেই ব্যবহারের ক্ষেত্রে তার যে পারঙ্গমতা, তার যে পারদর্শিতা বোঝা যায় যে তিনি সবসময় একটা মানে লেখাপড়ার মধ্যে তিনি থাকতেন, পাঠ ঘনিষ্ঠ জীবন ছিল তার, এবং একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে আল মাহমুদ সবসময় চেষ্টা করেছিলেন। তার একটা কবিতা আছে, খুব বিখ্যাত কবিতা, শুনুন রবীন্দ্রনাথ, আপনার সমস্ত কবিতা পুঁতে রেখে যদি দিনরাত পানি ঢালতে থাকি একটিও বৃক্ষ হবে না আপনার বাংলাদেশ এরকম নিষ্ফলা ঠাকুর। উনি কিন্তু রাজনৈতিক, একটা গভীর একটা রাজনৈতিক কবিতা, অর্থাৎ এক স্বৈরতন্ত্র বিরোধী সময়কে তিনি চিহ্নিত করেছেন এইভাবে যে আপনার বাংলাদেশে যে একটা উর্বর বাংলাদেশ আপনি চেয়েছিলেন সেখানে একটা মানে উদ্ভিদও হচ্ছে না, এই কথা তিনি বললেন। এবং তার আরেকটি বিখ্যাত কবিতা, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে, বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে,
সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে, জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ চেয়ে করে রে ঝিকমিক, বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাক পাখারি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পেতেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে লুকিয়ে রাখে মুখ, এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। এই যে একটা দেশপ্রেম তার কবিতার মধ্যে গভীরভাবে প্রতিভাত হয়েছে, এবং তিতাসপাড়ের মানুষ তিনি কখনো কিন্তু তার গ্রাম এবং তার জনপদকে অস্বীকার করেননি, গভীরভাবে তাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করেছেন। এখন আল মাহমুদ আরও বেশি আমাদের জীবন ঘনিষ্ঠ হয়ে উঠছেন দিনে দিনে। তার যে মানুষ কবিতাটি, তারপরে তার এই যে সোনালী কাবিনের যে সনেট গুচ্ছ, এমনকি তার গদ্য নিয়ে, আল মাহমুদের গদ্য অসাধারণ, মানে সৌরভের কাছে পরাজিত, কিংবা যে আপনার জলবেশ্যা, কালো নৌকা, এসব গল্প তো অসাধারণ। আল মাহমুদের যে অসাধারণ গল্প, সেটা কিন্তু অনেকটা সিনেমা হয়েছে, একটা নাটক হয়েছে আল মাহমুদের গল্প নিয়ে, এবং সেটাও গ্রাম বাংলার জীবন। আমাদের নগরে বসে আল মাহমুদকে আমরা যতটা দেখি, কিন্তু আমি দেখেছি মফস্বল শহরেও আল মাহমুদের অনেক গুণমুগ্ধ পাঠক। এই প্রযুক্তির যুগে যখন ক্রমাগত পার্টিস্পিরিয়া কমে যাচ্ছে মানুষের, তখন আল মাহমুদ অনেক উজ্জ্বল, এবং তার এই সোনালী কাবিন যে কতটা সংস্করণ হয়েছে সেটা কল্পনা করা যাবে না। আমি এবার কবি কন্যার কাছে যাব। আপনার কাছ থেকে আমরা কবির একটি বিখ্যাত কবিতার একটু আবৃত্তি শুনতে চাচ্ছি। কবিতা এমন, আল মাহমুদ। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশা ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে, নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজে কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কোরানো হাসির ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তিনজন গুণী ব্যক্তিত্ব এতক্ষণ ধরে কবির কর্মময় জীবনের উপর নানা দিক নিয়ে আলোচনা করেছেন। আমরা জানি তিনি বাংলা সাহিত্যের দিকপাল, তিনি বাংলার অমর একজন সাহিত্যিক। যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলাদেশ থাকবে, পাঠক থাকবে, সাহিত্যপ্রেমী থাকবে, তাদের মনের মণিকোঠায় আমাদের আল মাহমুদ চির অম্লান হয়ে থাকবেন।